হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। সামনে রয়েছে তোমাদের কেপিএসআই আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখো। আমরা টপিক ওয়াইজ অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলোকে কভার আপ করছি। প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, মোটামুটি 10টা-12টা করে কোশ্চেন আমরা সলভ করে দেখাবো। ইম্পর্টেন্ট টাইপ তোমরা কিন্তু ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, আর এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে যদি তোমরা ভিডিওগুলোকে ফলো করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা তোমরা নতুন লাইভে আসছো। চলো স্টার্ট করা যাক। আমরা আজকের যে টপিকটাকে নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা হচ্ছে অ্যাভারেজ, মানে বাংলায় যেটাকে বলি হচ্ছে গড়। আর এই গড়ের আমরা ইম্পর্টেন্ট টাইপ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকে যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট কোশ্চেনটা একবার দেখো কি রয়েছে। বলছে 7টি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 26। ধারাবাহিক মানে পরপর। বলছে 7টা পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে যাদের গড় হচ্ছে 26। এই পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কি হবে? তো এখানে এই স্লাইডের মধ্যে দুটো কোশ্চেন করা আছে, আর নিচে আরেকটা কোশ্চেন দেওয়া আছে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় যদি 15 হয় তাহলে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটি কত হবে? তো টাইপটা একই যেহেতু, তাই আমরা একসাথে কোশ্চেনটাকে সলভ করে দেখাই। দেখো এখানে বলেছে 7টা সংখ্যা। তো 7টা সংখ্যার পজিশন আমি একবার দেখিয়ে দিই তোমাদের। 7টা সংখ্যা এভাবে রয়েছে। এবার পরপর সংখ্যা যখনই বলা হচ্ছে তখন তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই পরপর সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্সটা অলওয়েজ কি হবে? 1 হবে, কারণ পরপর সংখ্যা। আর যখন ডিফারেন্স সেম থাকবে কোনো সিরিজের মধ্যে, সেই সিরিজটাকে আমরা বলি হচ্ছে এপি সিরিজ বা সমান্তর প্রগতি। ঠিক আছে, তা কি বললাম যে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স কি হবে? 1 হবে, যেহেতু পরপর সংখ্যা। আর যে সিকোয়েন্সে নাম্বারের ডিফারেন্স সেম থাকবে সেই সিকোয়েন্সকে আমরা বলি হচ্ছে এপি সিরিজ বা সমান্তর প্রগতি। তো সমান্তর প্রগতির অ্যাভারেজ সবসময় মিডিল নাম্বারটা হয়। অ্যাভারেজ সবসময় কি হয়? মিডিল নাম্বারটা হয়, অথবা ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু অ্যাভারেজটা পেয়ে যাই। তো এক্ষেত্রে অ্যাভারেজটা বলে দিয়েছে হচ্ছে 26। তাহলে মিডিল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এইদিকে 3টে নাম্বার আর ওদিকে 3টে নাম্বার যদি ছেড়ে দাও তাহলে মিডিল নাম্বারটা হয়ে যাচ্ছে এটা। তাহলে এই নাম্বারটা হচ্ছে 26, কারণ এটাই হচ্ছে গড়। তাহলে এটা যদি 26 হয় তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? তার মানে আমাকে লেফট সাইডে আসতে হবে আর পরপর সংখ্যাগুলোকে লিখতে হবে। এর আগের যে সংখ্যাটা সেটা হবে হচ্ছে 25, যেহেতু পরপর সংখ্যা। তার আগের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 24, তার আগের যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 23। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে ফার্স্ট কোশ্চেনের 23। আর যদি তুমি সিকোয়েন্সটাকে কমপ্লিট করো তাহলে এদিকে আসবে হচ্ছে 27, 28, 29। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে অ্যাভারেজ কোথায় থাকবে? মিডিল নাম্বারটাই হবে হচ্ছে অ্যাভারেজ। এটাই হচ্ছে অ্যাভারেজ, এটাই হচ্ছে মিডিল নাম্বার। ঠিক আছে, মিডিল নাম্বারটাই হয়ে যায় হচ্ছে অ্যাভারেজ। আর 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 4টে পরপর জোড় সংখ্যা। দেখো 2 নম্বর কোশ্চেন আমি এখানে করছি সলভ। 4টে পরপর জোড় সংখ্যা, জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স আমরা জানি কত হয়? 2 হয়। ডিফারেন্স গুলো কি হয়? 2 হয়। যেমন এখানে পরপর সংখ্যা ছিল, ডিফারেন্স গুলো 1 করেছিল, এখানে ডিফারেন্সটা হবে হচ্ছে 2। আর দেখো ডিফারেন্স তো সেম রয়েছে, এখানে ডিফারেন্স কত করে রয়েছে? 2 করে রয়েছে, মানে ডিফারেন্স সেম রয়েছে। তো ডিফারেন্স সেম থাকলে আমি কি বললাম যে মিডিল নাম্বারটা হয়ে যাবে অ্যাভারেজ। কিন্তু এখানে তো মিডিল নাম্বার কেউ নেই। টোটাল 4টে নাম্বারের মধ্যে মিডিল নাম্বার কোনটা? এই 4টে নাম্বারের মধ্যে কেউ না। তাহলে মিডিল নাম্বার থাকবে হচ্ছে এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটাতে ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে 15। তাহলে কি বললাম? এই পোর্শনটার ভ্যালুটা হবে হচ্ছে 15। তাহলে এই জায়গাকার ভ্যালুটা হবে হচ্ছে 14, আর এই জায়গাটার ভ্যালুটা হবে হচ্ছে 16, যাতে 15টা 14 আর 16 এর মধ্যবর্তী ভ্যালু হয়। তাহলে এইভাবে আমরা নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করার পর এর আগের নাম্বারটা হয়ে যাবে কত? 12। যেহেতু জোড় সংখ্যা এর আগে 2 ঘর ছেড়ে আমি লিখবো, তারপরের 2 ঘর ছেড়ে আমরা লিখবো কত আসবে? এটা 18। এখানে জানতে চাইছে যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 18, তো দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 হচ্ছে রাইট আনসার। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার হয়ে গেল হচ্ছে 23, আর সেকেন্ড কোশ্চেনের আনসার হয়ে গেল কত? 16। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে কমন। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 2। 25টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে 18, তাদের মধ্যে প্রথম 12টির গড় হচ্ছে 14 আর শেষ 12টির গড় হচ্ছে 17। ত্রয়োদশ সংখ্যাটা কি হবে? ঠিক আছে, মানে 13তম সংখ্যাটা কি হবে? ত্রয়োদশ মানে কি? 13তম সংখ্যাটা কি হবে? তাহলে 25টা সংখ্যার গড় যেহেতু 18 দিয়েছে, তাহলে 25টা সংখ্যার সমষ্টি কি করে বের করবো? 25-এর সঙ্গে 18 গুণ করে। তাহলে 25টা সংখ্যার সমষ্টি আমরা বের করবো হচ্ছে 25-এর সঙ্গে 18কে গুণ করে। তাহলে কত আসছে? 25-এর সঙ্গে 18 গুণ করলে 8 25 200।
20, 45, তাহলে 450। তাহলে 450 হচ্ছে এই দুটো নাম্বারের গুণফল, মানে 25টা সংখ্যার সমষ্টি। এবার এখানে প্রথম 12টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে হচ্ছে 14, তাহলে প্রথম 12টা সংখ্যার সমষ্টি আমরা পেয়ে যাব গুণ করার পর। শেষ 12টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে 17, তাহলে শেষ 12টা সংখ্যার সমষ্টি পেয়ে যাব। তাহলে প্রথম 12টা সংখ্যার সমষ্টি হবে হচ্ছে 12 × 14, 12 × 14 হচ্ছে 168। আর শেষ 12টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে 17, তাহলে 12-র সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 17, 204। ঠিক আছে, 7 12 84, 204। এবার যখন আমরা এই টোটালটার সাথে এই টোটালটাকে অ্যাড করব, তখন আমি কিন্তু 12 আর 12 টোটাল 24টা সংখ্যার সমষ্টি পাবো। তাহলে এখানে 12টা সংখ্যার সমষ্টি আর এখানে 12টা সংখ্যার সমষ্টি, দুটো সমষ্টিকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল 24টা সংখ্যার সমষ্টি পেয়ে যাব। যোগ করে দাও, যোগ করলে আসছে কত? 12 হাতে 1 7 371। তাহলে যোগফল আসছে কত? 371। আর এটা হচ্ছে 24টা সংখ্যার সমষ্টি। এখানে 25টা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তার মধ্যে এটা হচ্ছে সেই 24টা সংখ্যার সমষ্টি। যদি তুমি এখান থেকে এটাকে মাইনাস করো তাহলে সেই ত্রয়োদশ সংখ্যা বা 13তম সংখ্যাটার মান পেয়ে যাবে। তাহলে 13তম সংখ্যাটার মান আমরা বের করবো 450 থেকে 371 মাইনাস করে। তাহলে এখান থেকে আসছে 29 আর এখান থেকে আসছে কত? 50, মানে 79। ডিফারেন্স আসবে 79, তাহলে আনসার হয়ে যাবে কত? 79। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? তাও একবার চেক করে নাও। দেখো এখানে গুণফলটা কত আসছে, 8 8 25 কত? 200, 450। এখানে 14 আর 168 আসবে, এখানে 17 দিয়ে গুণ করলে 204 আসবে। যোগফলটা এলো কত? যোগফলটা এলো 371। ডিফারেন্সটাকে নিয়ে নিলে ডিফারেন্স হলো কত? 79। তাহলে 79 হচ্ছে সেই ত্রয়োদশ সংখ্যা বা 13তম সংখ্যাটা। প্যাটার্নটা এরকম। নেক্সট কোশ্চেন মুভ করি, কোশ্চেন নাম্বার 3। সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সপ্তাহের শেষ 4 দিনের গড় তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। যদি পুরো সপ্তাহ মানে 7 দিনের গড় তাপমাত্রা দিয়ে দিয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস, তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কি ছিল? আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটার একটু স্লাইডলি চেঞ্জ রয়েছে। চেঞ্জ বলছে, দেখো আগেরটায় টোটাল 25টা সংখ্যা ছিল, 12টা সংখ্যার যোগফল আমরা বের করেছিলাম 24টা সংখ্যা। কিন্তু এখানে দেখো 7 দিনের মধ্যে প্রথম 4 দিন আর শেষ 4 দিন, মানে মিডিলের নাম্বারটা, মিডিল নাম্বার মানে হচ্ছে চতুর্থ দিনটা কি হচ্ছে? এখানে রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে মানে কি? ওভারল্যাপ করছে। দেখো এখানে 7টা দিন, ভালো করে শোনো, 1 2 3 4 5 6 7। এই 7টা দিনের টোটাল তাপমাত্রা আমরা বের করবো কি করে? এটার সঙ্গে 7 গুণ করে। তাহলে 39 এর সঙ্গে 7 আমরা আগে গুণ করে নিই। 40 এর সঙ্গে 7 গুণ করলে হয় কত? 280। সেখান থেকে আরো 7 মাইনাস, আমরা 39 এর সঙ্গে 7 গুণ করছি, তাহলে কত আসছে? 273। 273, এটা হচ্ছে 39 × 7। আচ্ছা, এবার এর মধ্যে প্রথম চারটে দিনের অ্যাভারেজ তাপমাত্রা ছিল হচ্ছে 37। তাহলে 37 এর সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা নেক্সট, শেষ 4টে দিনের অ্যাভারেজ তাপমাত্রাও দিয়ে দিয়েছে। শেষ 4টে দিনের অ্যাভারেজ তাপমাত্রা দিয়েছে কত? 41। তাহলে এখানে আমি করব 41 এর সাথে 4 মাল্টিপ্লাই করব। এখন আমি যদি এই পার্টটার সাথে এই পার্টটাকে অ্যাড করি তাহলে টোটাল 8টা দিনের তাপমাত্রা আমরা পাবো। 8টা দিন, এখানে 4টে দিন, এখানে 4টে দিন, টোটাল 8টা দিনের তাপমাত্রা পাবো। সেই 8টা দিনের মধ্যে দেখো একটা দিন কি হয়েছে, এই 8টা দিনের মধ্যে একটা দিন কি হয়েছে? এখানে ওভারল্যাপ করেছে। ঠিক আছে, তাহলে এই 8টা দিনের টোটাল তাপমাত্রা আমরা পেয়ে যাবো। এটার সঙ্গে এটাকে তুমি যখন অ্যাড করবে তখন 4টাকে কমন নিয়ে নাও। 4টাকে কমন নিয়ে তুমি 41 আর 37কে যোগ করে দাও। কত আসছে? 4 ইন্টু, আচ্ছা 7 আর 1 8, 7 78 ইন্টু 4। 78 ইন্টু 4 মানে 4 আসছে 32 এর 2 হাতে 3, 4 7 28 29 30, তাহলে 302। এই 302টা হচ্ছে 8টা দিনের মোট তাপমাত্রা আর এটা হচ্ছে 7টা দিনের মোট তাপমাত্রা। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? যে দিনটা ওভারল্যাপ করেছিল সেই দিনের তাপমাত্রা। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 302 থেকে মাইনাস করব 273, 929, তাহলে 29 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 29 ডিগ্রি।
29 ডিগ্রি সেলসিয়াস হবে হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরকমই সহজ সহজ কোশ্চেন তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4। 15 জন শিশুর গড় বয়স 12.5, যদি মায়ের বয়স যোগ করা হয় তাহলে গড় 1.5 বছর বৃদ্ধি পায়, মায়ের বয়স নির্ণয় করো। তাহলে দেখো 15 জন শিশুর গড় যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে 15 জন শিশুর টোটাল বয়স কত হবে? তাহলে 15-র সঙ্গে 12.5 কি হবে? মাল্টিপ্লাই হবে। এখন যখন মায়ের বয়সটা যোগ করা হচ্ছে তখন এখানে টোটাল 15 আর 16 জন হয়ে যাচ্ছে, সেই 16 জনের গড় 1.5 বেড়ে যাচ্ছে, মানে আগে ছিল হচ্ছে 12.5, এখন 1.5 যদি বেড়ে যায় তাহলে হয়ে যাচ্ছে গড়টা হচ্ছে 14। তাহলে আমি এখানে লিখছি যে 15 জনের গড় 12.5, আর যখন মায়ের বয়সটা যোগ হচ্ছে তখন 16 জন হয়ে যাচ্ছে, 16 জনের গড় 1.5 অ্যাড হয়ে যাচ্ছে কত? 14। আচ্ছা 15 জনের গড় যদি এটা হয় তাহলে 15 জনের সমষ্টি কত হবে? এই ক্ষেত্রে সমষ্টি কত হবে? 12.5 ইন্টু 15, ঠিক আছে। আচ্ছা এটা ক্যালকুলেট করে কত আসছে? তারপর এটার সমষ্টি কত হবে? এটার সমষ্টি হবে হচ্ছে 16 ইন্টু 14। আচ্ছা প্রথমে এটা ক্যালকুলেট করা যাক। তাহলে 5 15 75, 15 দুগুণে 30, 180, 180 আর সাথে 187, এখানে ডেসিমেল আসবে, তাহলে 187.5। আর এটা গুণ করলে হচ্ছে কত? এটার মাঝের নাম্বার হচ্ছে 15, 15 স্কয়ার 225, 224। তাহলে এটা থেকে এটাকে মাইনাস করতে হবে, মাইনাসটা করলেই আমরা পেয়ে যাবো হচ্ছে মায়ের বয়সটা। তাহলে কত আসছে? 224, সেখান থেকে মাইনাস করব 187.5, তাহলে 0.5, সাতাটাকে 8, এখানে 6 আসবে, এখানে 1 আসবে, 36.5। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 36.5, এত ইয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। দেখো কোশ্চেনটাকে আমরা এইভাবে সলভ করলাম, যদি তোমরা চাইতে কোশ্চেনটাকে একটু অন্যরকম পদ্ধতিতেও সলভ করতে পারতে। তো পদ্ধতিটা কিরকম একটু দেখো। যখন মায়ের বয়স অ্যাড করা হচ্ছে তখন অ্যাভারেজটা বাড়ছে। কেন বাড়ছে? তার কারণ হচ্ছে মায়ের বয়স আগে 15 জন শিশুর অ্যাভারেজ যা ছিল তার থেকে বেশি ছিল। 15 জন শিশুর অ্যাভারেজ কত ছিল? 12.5, তাহলে মায়ের বয়স 12.5 এর থেকে কি ছিল? বেশি ছিল। তো কতটা বেশি ছিল সেটা দেখতে হবে। তাহলে মায়ের বয়স যেটা ছিল সেটা 12.5 তো ছিলই, তার সাথে আরো কিছু অ্যাড হবে, কারণ 12.5 এর থেকে বেশি ছিল। এবার কতটা বেশি ছিল সেটা দেখতে হবে। দেখো মায়ের বয়স অ্যাড করার পর এখানে অ্যাভারেজটা 1.5 বেড়ে গেছে, 1.5 বেড়ে গেছে। এবার 1.5 যে বেড়েছে সেটা তো সমস্ত ক্যান্ডিডেট মানে যতজন রয়েছে ততজনের অ্যাভারেজ 1.5 বেড়েছে। তো মায়ের বয়স অ্যাড হওয়ার পর এখন পার্সনের সংখ্যা তো 16 জন, তাহলে 16 জনের প্রত্যেকের 1.5 করে বেড়েছে। তাহলে 16-র সাথে 1.5 মাল্টিপ্লাই করতে হবে। 16-র সঙ্গে 1.5 মাল্টিপ্লাই করলে কত আসছে? 24। ঠিক আছে, 24 কোত্থেকে পেলাম? 16-র সাথে 1.5 তুমি কি করে মাল্টিপ্লাই করবে, আসবে কত? 24। তাহলে মায়ের বয়স ছিল হচ্ছে এইটা। অ্যাড করে দেখে নাও, চলে আসবে হচ্ছে 36.5। তাহলে তোমরা যে পদ্ধতিতে কোশ্চেনটা সলভ করবে সেটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। আমরা কিন্তু এইভাবে ডেসক্রিপটিভ একবার দেখিয়ে দিলাম, কিন্তু যে পদ্ধতিতে আমরা এক্সামে কোশ্চেনটাকে সলভ করবো সেই পদ্ধতিটা হচ্ছে এইরকম। তাহলে আনসার হচ্ছে এটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলে যাব নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেট খেলোয়াড় 40টা ইনিংসের ব্যাটিং গড় হচ্ছে কত? 50। 40টা ইনিংস খেলেছে, ব্যাটিং অ্যাভারেজ দিয়ে দিয়েছে কত? 50। সর্বোচ্চ স্কোর তার সর্বনিম্ন স্কোরকে এত রান ছাড়িয়ে যায়। তার মানে এটা বলছে যে সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোরের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে 172। সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা দিয়ে দিয়েছে কত? 172। যদি এই দুটো ইনিংসকে বাদ দেওয়া হয়, এই দুটো ইনিংস মানে যে ইনিংসে সে সবচেয়ে হাইয়েস্ট রান করেছে আর যে ইনিংসে সবচেয়ে লোয়েস্ট রান করেছে, সেই দুটো ইনিংসকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে 40টা ইনিংসের জায়গায় 38টা ইনিংস হয়ে যায়। সেই 38টা ইনিংসের অ্যাভারেজ রান হয়ে যাবে কত? 48। তাহলে আমি কি করবো এখানে? প্রথমে 40-এর সঙ্গে 50-কে গুণ করব,
গুণ করলে কি পাবো? টোটাল 40টা ইনিংসের রান পাবো। আর 38-এর সঙ্গে 48কে গুণ করবো, এটা কি পাবো? সেই 38টা ইনিংসের রান পাবো। তাহলে কোন ইনিংস দুটো বাদ দেওয়া হয়েছে? যে হাইয়েস্ট স্কোর করেছে যে ইনিংসটাতে আর লোয়েস্ট স্কোর করেছে যে ইনিংসটাতে, সেই দুটো ইনিংসকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই দুটো ইনিংসের টোটাল কত রান করেছে সেটা বের করতে আমরা কি করব? টোটাল কত রান করেছে হাইয়েস্ট আর লোয়েস্ট মিলিয়ে, তাহলে সেটার ক্যালকুলেশন হবে হচ্ছে এইরকম, 40-এর সঙ্গে 50 গুণ, মানে 40টা ইনিংসের টোটাল রান থেকে আমি যদি 38টা ইনিংসের টোটাল রানকে মাইনাস করি, তাহলে পেয়ে যাবো হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট স্কোরের যোগফল। তাহলে কত আসছে এখান থেকে? কমন টমনটা কিছু নেওয়া যাচ্ছে না, তো ডিরেক্ট আমরা গুণ করি। এটা আসছে 2000 মাইনাস 38-এর সঙ্গে 48 গুণ করলে কত আসে? 28 64, 6 3 আসতে 24, 4 আসতে কত? 32, 24 32 আর এখানে কত আছে? 6 আছে, 30, মানে 62 এর 2 আসবে, হাতে 6 থাকবে, 3 4 12, 12 আর 6 হচ্ছে 18, তাহলে 1824। 2000 থেকে 1824 মাইনাস করলে আসছে কত? 176। তাহলে 176 হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট স্কোরের যোগফল। 176 হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট স্কোরের যোগফল। আর প্রশ্নের মধ্যে আরো একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, হাইয়েস্ট স্কোরটা লোয়েস্ট স্কোরের থেকে 172 বেশি ছিল, তার মানে হাইয়েস্ট মাইনাস লোয়েস্টটাও দিয়ে দিয়েছে 172। এখান থেকে তো এটাই বোঝায় যে হাইয়েস্ট স্কোরটা লোয়েস্টের থেকে 172 কি ছিল? বেশি ছিল। জানতে কি চেয়েছে যে সর্বোচ্চ স্কোরটি কত হবে? তাহলে তোমার কাছে দুটি ইকুয়েশন রয়েছে, একটা h মাইনাস এল ইকুয়াল টু 172 আর একটা রয়েছে h প্লাস এল ইকুয়াল টু 176। তাহলে সেখান থেকে আমাকে h এর ভ্যালুটা বের করতে হবে। তো দুটি ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি তাহলে l ক্যান্সেল আউট হবে, 2h এর ভ্যালু আমরা পেয়ে যাব। এই দুটোকে অ্যাড করে দাও আর h এর ভ্যালু কত হয়ে যাবে? এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, 174। তাহলে 174 হয়ে যাবে হচ্ছে হাইয়েস্ট স্কোর, ঠিক আছে। আর যদি লোয়েস্ট স্কোর চাইতো তাহলে লোয়েস্ট স্কোর হয়ে যাবে হচ্ছে 2, কারণ দেখো হাইয়েস্ট আর লোয়েস্ট স্কোরের মধ্যে ডিফারেন্সটা যদি 172 হয় তাহলে লোয়েস্ট স্কোরটা কত হবে? লোয়েস্ট স্কোর হয়ে যাবে হচ্ছে 2। আনসার এটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 6। একজন ব্যাটসম্যানের রানের গড় 16, ঠিক আছে। একজন ব্যাটসম্যানের রানের গড় হচ্ছে 16। 17তম ইনিংসে তিনি 105 রান করেন, যার জন্য রানের গড় 3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 17তম ইনিংসের আগের পর্যন্ত গড় রানটা কি ছিল সেটা বার করতে বলেছে, ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে, খুব এক্সামে আসে। তো আগে ডিটেলসে আমরা কোশ্চেনটাকে সলভ করে দেখাচ্ছি। দেখো এখানে একজন ব্যাটসম্যানের রানের গড় হচ্ছে, রানের গড় না, কিছু একটা ছিল, 16টা ইনিংস পর্যন্ত রানের গড় কিছু একটা ছিল, ঠিক আছে। এখানে দেখো কি বলা হয়েছে, এ ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ রান ইজ 16 ইনিংস, হচ্ছে কিছু একটা অ্যাভারেজ রান তার ছিল টোটাল 16টা ইনিংস পর্যন্ত। 16টা ইনিংস পর্যন্ত তার কিছু একটা রানের গড় ছিল, কত রানের গড় ছিল সেটা বলা হয়নি, ওটাই লাস্টে জানতে চেয়েছে যে 17তম ইনিংসের আগে মানে 16তম ইনিংস পর্যন্ত অ্যাভারেজ রানটা কি ছিল, ওটাই এখানে প্রশ্নটা করা হয়েছে। 17তম ইনিংসে সে 105 রান করেছে, 105 রান করার জন্য তার অ্যাভারেজটা কি হয়ে যাচ্ছে? 3 রান বেড়ে যাচ্ছে। তাহলে 17তম ইনিংসের আগে মানে 16টা ইনিংস খেলা পর্যন্ত তার অ্যাভারেজ রানটা কি ছিল সেটা বার করতে হবে। তো ধরে নেওয়া হোক যে 16টা ইনিংস পর্যন্ত, 16টি ইনিংস পর্যন্ত অ্যাভারেজ রান ছিল x, ঠিক আছে। আর যেই 17টা ইনিংসে খেললো মানে 17তম ইনিংসটা খেললো, তাহলে 17টা ইনিংসের ইনিংস পর্যন্ত অ্যাভারেজ রান তার কত হলো? অ্যাভারেজ রান হয়ে গেল হচ্ছে আরো 3 বৃদ্ধি পেয়ে x প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, এই যে ফার্স্ট লাইনে আমি যেটা লিখেছি সেখানে তাহলে টোটাল রান কত? টোটাল রান হচ্ছে x এর সঙ্গে 16 গুণ করলে 16x, আর এখানে টোটাল রান কত? এখানে টোটাল রান হচ্ছে x প্লাস 3 এর সঙ্গে তুমি গুণ করছো হচ্ছে 17, ঠিক আছে।
এবার এই দুটো টোটাল রানের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে 105। 17তম ইনিংসের রান হচ্ছে 105। 17তম ইনিংসের রান কিভাবে পাবো? 17টা ইনিংস থেকে আমি যদি 16টা ইনিংসকে সরিয়ে দিই, তাহলে সেই 17তম ইনিংসের রানটা পেয়ে যাব। তাহলে এটা আর এটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে 105। তাহলে ইকুয়েশনটা হলো হচ্ছে 17 into x plus 3 minus 16x equals to 105। তাহলে 17x প্লাস 3 কত 51 মাইনাস 16x ইকুয়ালস টু 105। তাহলে x এর ভ্যালু কত আসছে? 51টাকে ওদিকে যদি আমি নিয়ে যাই তাহলে 454। তাহলে 54 হয়ে যাবে হচ্ছে আনসার, কারেক্ট আনসার 54। চেক করে নাও একবার, মাইনাস করলে কত আসছে? 54 আসছে। তাহলে x এর ভ্যালু 54, আর চাওয়া হয়েছিল x এর ভ্যালু 17টা ইনিংসের আগে পর্যন্ত অ্যাভারেজ রান তার কি ছিল, মানে x এর ভ্যালুটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে x এর ভ্যালু পাওয়া গেছে হচ্ছে 54, রাইট আনসার 54। আচ্ছা, এক্সামে আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব? এভাবে নিশ্চয়ই না, ঠিক আছে। যখন তোমাদের জানতে চাওয়া হবে যে 17তম ইনিংসের আগে পর্যন্ত অ্যাভারেজ রানটা কি ছিল, তখন তোমাদের একদম ডিরেক্ট ক্যালকুলেশন এটা হওয়া চাই যে 105 থেকে মাইনাস হবে, এখানে দেখো গুণ হয়েছে কত, এখানে তোমার 51 মাইনাস হয়েছে, তাহলে 17 ইন্টু 3, 3 17 51 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 105 থেকে কি হয়ে যাবে? 51 মাইনাস হয়ে যাবে। আর 51টা পাবো কিভাবে? 17র সঙ্গে 3 গুণ করে দেবো। 17র সঙ্গে 3 গুণ করলে 51, 105 থেকে 51 মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট শর্টকাট। তাহলে 105 মাইনাস 51, তাহলে হয়ে যাবে কত? 54। আচ্ছা, যদি এমন চাইতো যে 17টা ইনিংস খেলার পর, 17টা ইনিংস খেলার পর তার রানের গড় কত, তখন তুমি এটার সঙ্গে আরো 3 যোগ করে দিতে, অথবা তুমি এটাও করতে পারতে 105 মাইনাস 16 ইন্টু 3। তাহলে এই ক্যালকুলেশনটা কখন হবে? 105 মাইনাস 16 ইন্টু 3 যখন জানতে চাইবে 17টা ইনিংস খেলার পর তার রানের গড় কত, তখন আনসার হবে হচ্ছে এইটা। আর এটা জানতে চেয়েছে কি? এটা জানতে চেয়েছে 17টা ইনিংস খেলার আগে, মানে 16তম ইনিংস পর্যন্ত। তাহলে যখন বলছে যে 16তম ইনিংস পর্যন্ত অ্যাভারেজ রানটা কি ছিল, তখন আমরা 17 দিয়ে গুণ করছি। আর যখন জানতে চাইছে যে 17টা ইনিংস খেলার পর অ্যাভারেজ রানটা কত হবে, তখন আমরা 16 দিয়ে গুণ করছি। ব্যাস, প্যাটার্নটা খালি মনে রাখো, মনে রাখলেই আনসার বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা কখন হবে? যখন আনসার জানতে চাইবে যে 17টা ইনিংস খেলার পর রানের গড় কত হবে, তখন এটা আনসার। 17টা ইনিংস খেলার আগে রানের গড় কত হবে, তখন এটা আনসার। তাহলে আনসার তো এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 40 জন শিক্ষার্থীর গড় বয়স 18 বছর। একই শ্রেণীতে 20 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলে শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 6 মাস বৃদ্ধি পায়। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের গড় বয়স কত হবে? নতুন মানে 20 জনের গড় বয়স কত হবে? দেখো, 40 জন শিক্ষার্থীর গড় বয়স দিয়ে দিয়েছে হচ্ছে 18 বছর। আমাদের বের করতে বলেছে সেই 20 জন শিক্ষার্থীর গড় বয়স কত হবে যারা যুক্ত হওয়ার পর অ্যাভারেজটা 6 মাস বেড়ে গেছে। যারা যুক্ত হওয়ার পর অ্যাভারেজটা কি হয়ে গেছে? 6 মাস বেড়ে গেছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট নর্মাল মেথডে প্রথমে একবার করে দেখিয়ে দিই। দেখো, 40 জন শিক্ষার্থীর গড় বয়স যদি 18 জন হয়, তাহলে 40 জনের মোট বয়স হবে, সিম্পল মেথড এটাই, 40-এর সঙ্গে 18 গুণ করে দিলে 720। যখন 20 জন নতুন শিক্ষার্থী অ্যাড হচ্ছে, তখন অ্যাভারেজটা 18 বছর 6 মাস হয়ে যাচ্ছে, মানে 18.5 হয়ে যাচ্ছে, 18.5 ইয়ার্স। তাহলে 60 জন হয়ে যাচ্ছে, তখন 60 জনের মোট বয়স হয়ে যাবে 60 ইন্টু 18.5। আচ্ছা, 18-র সঙ্গে 60 গুণ করে দিই, তার সঙ্গে আরো 30 অ্যাড হয়ে যাবে। তাহলে 18-র সঙ্গে 60 গুণ করলে 6-18 কত? 108, 1080, তার সঙ্গে আরো কত যোগ হবে? 30 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যালকুলেট করলে এটা আসছে কত? 1100, ঠিক আছে, আসছে কত? 1100। আরো একবার, এটা 18, 108, ঠিক আছে। চলো নেক্সট। এবার দেখো, আনসার যখন বের করবো তখন 1100 থেকে আমরা কি করব? 720কে কি করবো? মাইনাস করবো।
1100 থেকে 720 কি করব, মাইনাস করব। ঠিক আছে, 380 হচ্ছে সেই 20 জনের টোটাল এজ। 20 জনের টোটাল এজ যদি আমরা 380 দেখতে পাই, তাহলে এখান থেকে অ্যাভারেজটা বের করবো, এটাকে 20 দিয়ে ডিভাইড করে। তাহলে 380 কে ডিভাইড করবো হচ্ছে 20 দিয়ে, তাহলে 20 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে কত, 19। তাহলে আনসার হয়ে যাবে কত, 19। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে 19। এটা হবে কারেক্ট আনসার। সিম্পল ভাবে কোশ্চেনটাকে সলভ করা হলো। চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8 বলছে এক্সটা সংখ্যার গড় ওয়াই স্কোয়ার এবং ওয়াইটি সংখ্যার গড় এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়াই সংখ্যার গড় কত হবে। তো এক্সটা সংখ্যার গড় দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্সটা সংখ্যার সমষ্টি কত, এক্স টি সংখ্যার এক্সটি সংখ্যার সমষ্টি হবে হচ্ছে ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স গুণ, মানে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। সিমিলারলি ওয়াইটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, তাহলে ওয়াইটি সংখ্যার সমষ্টি কত হবে, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। এবার যখন আমি দুটোকে অ্যাড করব, তখন এক্স প্লাস ওয়াই টি সংখ্যার সমষ্টি, এই দুটো অ্যাড যখন করব তখন এক্স ওয়াই কমন চলে যাবে, ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। এখন আমাদের যদি এক্স প্লাস ওয়াইটি সংখ্যার গড় বের করতে দেওয়া হয়, তাহলে গড় বের করতে আমরা কি করব, এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কে ডিভাইড করবো এক্স প্লাস ওয়াই দিয়ে। ঠিক আছে, তাহলে এটা কাটলে আমরা যেটা পাচ্ছি আনসার ফাইনালি এক্স ওয়াই, এটা হবে রাইট আনসার। ঠিক আছে, এক্স ওয়াই হবে হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন। একটি ক্লাসে 50 জন ছাত্র আছে, একটি ক্লাসে 50 জন ছাত্র আছে, তাদের মধ্যে 51 কেজি ওজনের একজন চলে যায় এবং একজন নতুন ছাত্র যোগ দেয়, যার ফলে ক্লাসের গড় হাফ কেজি বেড়ে যায়। 50 জন ছাত্র আছে, সেই 50 জনের মধ্যে একজনের ওজন হচ্ছে 51 কেজি, যে গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে তার জায়গায় নতুন একজন আসছে, সে আসার জন্য অ্যাভারেজটা হাফ কেজি বেড়ে যাচ্ছে, তাহলে নতুন ছাত্রের ওজন কি। তো নতুন ছাত্রের ওজন এই 51 কেজির বেশি তো হবেই হবে, কারণ দেখো এখানে আছে 50 জন। এবার 50 জনকে আগে ভাবে পসিবল না, তুমি ধরে নাও এখানে 50 জন আছে, তো 50 জনের মধ্যে একজনকার ওয়েট হচ্ছে 51 কেজি। এবার সে গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে আর তার জায়গায় আসছে নতুন একজন। এবার আমাকে একটা জিনিস বলো, যে 51 কেজি ওজনের যদি একজন লোক বেরিয়ে গিয়ে তার জায়গায় যদি 51 কেজি ওজনের লোকই আসে, তাহলে অ্যাভারেজে তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে বলেছে অ্যাভারেজে চেঞ্জ হয়েছে, হাফ কেজি বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণ, যে নতুন লোকটা এসছে তার বয়স না, তার ওয়েট 51 কেজির কি ছিল, বেশি ছিল। এবার কতটা বেশি ছিল, দেখো নতুন একজন আসার পর এখন ছাত্র সংখ্যা কিন্তু 50 জন থেকে, না নতুন একজন আসেনি, এখানে রিপ্লেস করা হয়েছে, নতুন আসেনি, এখানে কি হয়েছে, রিপ্লেস করা হয়েছে, 50 জনই থেকেছে। তাহলে 50-এর সঙ্গে কি করব আমরা, হাফ কেজিকে গুণ করে দেবো, তাহলে 50 ইন্টু হাফ, 50-এর সঙ্গে হাফ গুণ করলে কত হবে, 25, তাহলে 25 আরো অ্যাড হয়ে যাবে। তাহলে নতুন যে আসছে তার ওয়েট ছিল হচ্ছে 76 কেজি, তাহলে নতুন যে আসছে তার ওয়েট ছিল হচ্ছে 76 কেজি, রাইট আনসার 76। ঠিক আছে, ক্লিয়ার, দেখে নাও একবার, এটা শর্টকাটে আমরা দেখালাম, শর্টকাট সলিউশন হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন বলছে, যখন এক দম্পতি এবং তাদের ছেলের গড় বয়স 42 বছর ছিল, তখন ছেলেটা বিয়ে করছে, মানে যখন গড় বয়সটা 42 বছর তখন ছেলেটা বিয়ে করছে। দম্পতি মানে দুজন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, আর তার ছেলে রয়েছে, তখন ছেলেটা বিয়ে করছে, তখন সেই ফ্যামিলির অ্যাভারেজ ছিল হচ্ছে 42 বছর তিনজনের। এবার ঠিক 1 বছর পর একটি সন্তানের জন্ম দেয়, যখন সন্তানের বয়স 5 বছর। আচ্ছা, যখন সন্তানের বয়স 5 বছর মানে ওই বিয়ের পর থেকে ঠিক 6 বছরের পরের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কারণ 1 বছর পর সন্তানের জন্ম দিয়েছে আর সন্তানের বয়স যখন 5 বছর,
তাহলে 1 বছর কভার হওয়ার পর ছেলে হয়েছে, তার ঠিক আরো 5 বছর পর সন্তানের বয়স 5 বছর হবে। তাহলে বিয়ের সিচুয়েশন থেকে ঠিক 6 বছর পরের কথা বলা হচ্ছে, যে সন্তানের বয়স যখন 5 বছর হয়েছিল তখন পরিবারের মানে পরিবারে এখন কতজন মেম্বার হয়েছে, পরিবারে এখন 5 জন মেম্বার আছে। দম্পতি মানে 2 জন, ছেলে আর ছেলের বউ আর তার সাথে সন্তান, তাহলে টোটাল 5 জন মেম্বার হচ্ছে। সেই 5 জনের অ্যাভারেজ দিয়ে দিচ্ছে 36। তাহলে বিয়ের সময় পুত্রবধূর বয়স কত ছিল? তাহলে এক কাজ করি, এখানে আমরা এইভাবে জিনিসটাকে সলভ করি। দেখো, হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস তার ছেলে, এটা যে সময় বিয়ে করছে সেই সময় এই 3 জনের টোটাল এজ 42-এর সঙ্গে 3 গুণ করে পাবো। তাহলে 42 ইন্টু 3, 126। ঠিক আছে, নেক্সট। এখন বলছে ছেলেটা যখন বিয়ে করছে, ছেলেটা এই সময় বিয়ে করেছে, বিয়ে করার ঠিক 6 বছর পরের কথা হচ্ছে। তাহলে বিয়ে করার ঠিক 6 বছর পরের কথা হচ্ছে, তাহলে 6 বছর পরে হাজবেন্ডের বয়স, এই হাজবেন্ডের বয়স কি হচ্ছে, 6 বছর বেড়ে গেছে। হাজবেন্ডের বয়স কি হয়ে গেছে, 6 বছর বেড়ে গেছে। তাহলে হাজবেন্ডের বয়স হয়ে গেছে হচ্ছে H+6। ওয়াইফের বয়সও 6 বছর বেড়ে গেছে, তাহলে ওয়াইফের বয়স কি হয়ে গেছে W+6। এই ছেলের বয়সও 6 বছর বেড়ে গেছে, ছেলের বয়স কি হয়ে গেছে S+6। যাকে বিয়ে করেছে তার বয়সও 6 বছর বেড়ে গেছে। যাকে বিয়ে করেছিল, বিয়ের সময় তার বয়সকে ধরে নেওয়া হোক D ছিল, তাহলে 6 বছর পর মানে অ্যাট প্রেজেন্টে বয়স কত হয়ে গেছে, +6 হয়ে গেছে। ডিটা কি, ডিটা হচ্ছে যে সময় বিয়ে করেছিল সেই সময় বয়স, 6 বছর পর বয়স হয়ে গেছে D+6। আর এই সময় ছেলেটার বয়স হচ্ছে, যে সন্তানের বয়স হচ্ছে 5 বছর। তাহলে মেম্বার কজন হলো, মেম্বার হলো হচ্ছে 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন আর এই একজন ছেলে, 5 জন। এই 5 জন মেম্বারের অ্যাভারেজ এজ দিয়ে দিচ্ছে 36। তাহলে টোটাল এজ কত হবে, 36 ইন্টু 5 মানে 180। এবার দেখো, যেখানে আমি H+W+S দেখবো সেখানে আমি 126 বসাতে পারবো। এই জায়গায় দেখো H+W+S রয়েছে, তাহলে এই তিনটে অ্যাড করে কত আসবে, 126 আসবে। তাহলে এই তিনটেকে অ্যাড করে এলে কত, 126 প্লাস এখানে 6 আছে কটা, 1 2 3 4, 4টে 6, 4 6 24, 24 আর 5 হচ্ছে 29। আর তার সাথে কি আছে, ডি আছে সিঙ্গেল, ইকুয়ালস টু হচ্ছে 180। তাহলে ডি এর ভ্যালু কত হবে, এটাকে অ্যাড করবো আর ওদিকে গেলে মাইনাস হবে। তাহলে ডি এর ভ্যালু হবে 180 থেকে তুমি মাইনাস করছো, এ দুটোকে অ্যাড করলে কত আসছে, 155। তাহলে মাইনাস করলে আসছে হচ্ছে 25। তাহলে যে সময় বিয়ে করেছিল সেই সময় পুত্রবধূর বয়স ছিল হচ্ছে 25 বছর। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। তো এজ প্রবলেম কিন্তু আসতে পারে, তো অ্যাভারেজ রিলেটেড একটা এজ প্রবলেম, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। যে কোশ্চেনগুলোকে সলভ করে দেখেছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাই, আবারও বলছি। আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আরো বিভিন্ন টপিককে নিয়ে আলোচনা করবো, তোমরা সেই ভিডিওগুলোকেও কিন্তু দেখে রেখো। ঠিক আছে, এক্সাম দেওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে একটু ফলো আপ করো। ঠিক আছে, তো কোশ্চেনগুলো কিন্তু কমন পাওয়ার মতনই কিন্তু কোশ্চেন। তো আমরা নেক্সট ভিডিওতে মুভ করব, তার আগে একটু বলে রাখি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের যে নিজস্ব অ্যাপ রয়েছে, যে অ্যাপ থেকে তোমরা এক্সামগুলোকে দিতে পারবে, সেই অ্যাপটাকেও তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ লার্নিং।